সদ্য বিয়ে করা বউকে বাসর ঘরে ফেলে রাতের অন্ধকারে নিঃশব্দে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া, সেই দুঃস্বপ্নের মতো রাতটি আজও স্পষ্ট হয়ে ফুটে আছে আহিরের মনে। 6 বছর পেরিয়ে গেছে, কিন্তু সময়ের স্রোত সেই ক্ষত একটুও মুছিয়ে দিতে পারেনি। আজ এত বছর পর নিজের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আহির অনুভব করলো তার ভেতরে এক অদ্ভুত অপরাধ বোধ আর অভিমানের স্রোত বয়ে যাচ্ছে। এই বাড়ির মানুষগুলো কি তাকে আগের মতো গ্রহণ করবে? তারা কি তাকে ক্ষমা করবে? আর তার সেই স্ত্রী, যাকে বিয়ের রাতে বাসর ঘরে একা ফেলে চলে গিয়েছে, কোথায় আছে তার মাত্র একদিনের সেই স্ত্রী? সে কি এই বাড়িতে আছে, নাকি সেও অভিমান করে চলে গেছে? যদি এই বাড়িতে থেকে থাকে, তাহলে কি করে দাঁড়াবো এখন আমি তার সামনে? সেও কি পারবে আমাকে ক্ষমা করতে? না জানি তার কত শত চোখের পানি ঝরেছে, কতটা অপমানিত হতে হয়েছে শুধুমাত্র আমার জন্য। এক বুক চাপা কষ্টে দীর্ঘশ্বাস নিল আহির। হঠাৎ পাশ থেকে সালমান বলে উঠল, কিরে আহির, এটাই তো তোর বাড়ি? আহির কিছুটা বিভ্রান্ত হয়ে তাকালো সালমানের দিকে। এক মুহূর্ত নীরব থেকে আত্মবিশ্বাসীর কণ্ঠে বলল, হুম। তাহলে এভাবে থমকে দাঁড়িয়ে আছিস কেন? যখন সাহস করে এসেছিস, তখন ভেতরে চল, যা হবার হবে। আহির খানিকটা পিছু হটে সালমানের জন্য জায়গা করে দিল। সালমান এক দৃষ্টিতে বিশাল মীর মহলের দরজার দিকে তাকিয়ে এগিয়ে গেল। বাড়ির ভেতরে ঢুকতেই এক মধ্যবয়সী মহিলা তীক্ষ্ণ দৃষ্টিতে সালমানের দিকে তাকিয়ে কিছুটা এগিয়ে এসে বললেন, কে আপনি? না বলে বাড়ির ভেতরে ঢুকে পড়লেন যে? আগে তো কখনো দেখিনি। সালমান হালকা হাসি দিয়ে বলল, হ্যাঁ, আমি এই বাড়িতে প্রথম। তবে এটাই তো মীরমহল, তাই না? মহিলাটি সন্দেহের দৃষ্টিতে সালমানকে আরো একবার নিরীক্ষণ করলেন। তারপর খানিক দূরেই দাঁড়িয়ে থাকা এক পরিচিত নারীর উদ্দেশ্যে চিৎকার করে বলেন, ভাবি, জলদি আসো, তোমার পোলা আইছে, দেখা যাও। সালমান হতবাক হয়ে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই রান্নাঘর থেকে ছুটে এলেন এক মধ্যবয়সী নারী। তার মুখে এক ঝলক উজ্জ্বল হাসি ফুটে উঠেছিল, কিন্তু সালমানের দিকে তাকাতেই সেই হাসি মিলিয়ে গেল। এক মুহূর্তেই নিস্তব্ধতা। তারপর তিনি রমার দিকে ফিরে বলেন, না রমা, ও আহির নয় রে। ঠিক তখনই দরজার পাশ থেকে এক চিরপরিচিত কণ্ঠ ভেসে এলো, আম্মু। আরিফা বেগম পেছন ফিরে তাকাতেই দরজার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে দেখে এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে ভুলে গেলেন। চোখের পলকে জমে উঠল বিস্ময়, আবেগ আর দীর্ঘ 6 বছরের অপেক্ষার অশ্রু। চেনা মুখটার দিকে অপলক তাকিয়ে রইলেন তিনি, যেন কোনো স্বপ্ন দেখছেন। কিন্তু এই ছেলেটা কি সত্যি তার আহির? 6 বছর আগে যে রোগা ছিপছিপে গড়নের ঝাঁকড়া চুলের কিশোরটাকে দেখেছিলেন, তার বদলে আজ দাঁড়িয়ে আছে প্রায় 6 ফুট লম্বা সুঠাম দেহের এক যুবক। চোখের গভীরে জমে আছে অভিমান, মুখে হালকা দাড়ির রেখা, আর কপালে দৃঢ়তার ছাপ। এতটা বদলে গেছে সে, তবুও একজন মা কি তার সন্তানকে চিনতে ভুল করতে পারে? এক মুহূর্ত দেরি না করেই আরিফা বেগম দ্রুত পায়ে ছেলের দিকে এগিয়ে এলেন। তার চোখের কোণে জমে থাকা অশ্রুরা বাঁধ মানতে চাইছে না, কিন্তু তবুও কণ্ঠে অগাধ মায়া নিয়ে ফিসফিস করে বললেন, তুই ফিরেছিস বাবা, আমার আহির, আমার বাবু। শব্দগুলো যেন আহিরের সমস্ত প্রতিরোধ ভেঙে দিল। এক দীর্ঘশ্বাসে 6 বছরের সব অভিমান, যন্ত্রণা আর একাকিত্ব গলে গেল। পরম মমতায় মায়ের কোমল বুকে মুখ লুকিয়ে আহির শক্ত করে জড়িয়ে ধরল, যেন এই মুহূর্তটা সে কখনোই হারাতে চায় না। মা ছেলের কান্নায় সিক্ত হয়ে উঠল পুরো ঘর, যেন সময়ের সমস্ত দূরত্ব ধুয়ে মুছে গেল তাদের এই নীরব অশ্রু ম্লানে। সকাল ও দুপুরের সংযোগ স্থলে ঝিমিয়ে পড়েছে পুরো বাড়ি। রোদ এসে পড়েছে লোহার প্রধান ফটক থেকে ভেতরের উঠোন পর্যন্ত, কিন্তু সেই রোদের ভেতরেও এক রকম নিস্তব্ধতা ছড়িয়ে আছে, যেন অলস দুপুরের নিঃশব্দ ঘুমে মগ্ন হয়ে আছে
মীর মহল। আরিফা বেগম একবার ঘড়ির দিকে তাকিয়ে নরম গলায় বলেন, ওপরের গেস্ট রুমে সালমানকে নিয়ে যা, বিশ্রাম করুক। আমি রমাকে বলে সব গুছিয়ে দিয়েছি। আহির হালকা মাথা নেড়ে সম্মতি জানায়। তারপর একটু থেমে জিজ্ঞাসা করলো, বাড়ির সবাই কোথায় আম্মু? আব্বু, ফুপি আর বাকিরা? ওই যে, বলেই আহির আশেপাশে চোখ বোলালো কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে। তোর আব্বু অফিসে, আর ফুপু ঈশানকে নিয়ে মার্কেটে গেছে, একটু পরেই ফিরে আসবে। আর অনন্যা, তাছাড়া আরো অন্যান্য লোকজন। কিছুটা ইতস্ত ফিল করলো আহির। অন্যরা বলতে তো আহির তার সেই মানুষটাকে বুঝিয়েছে। তার মা কি তার মনের কথা বুঝতে পেরেছে? অনন্যা কলেজে গেছে। তবে আরিফা বেগম একটু থামলেন, তারপর মৃদু হাসলেন। তবে তার সেই একজন ওপরেই আছে। আহির কিছুই বলল না, ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে গেল। প্রতিটি ধাপে তার পায়ের শব্দ গভীর প্রতিধ্বনি তুলে সিঁড়িতে ছড়িয়ে পড়ছে, যেন সেই সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক একটি মুহূর্ত আবারও ফিরে আসছে তার মনে। এই সিঁড়িগুলো একসময় তার ছোটাছুটিতে প্রাণ ফিরে পেত, হাসির ঝংকারে কেঁপে উঠত দেওয়াল। অথচ আজ 6 বছর পর সেই একই সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে তার মনে পড়ছে পালানোর সেই রাতের কথা। কেমন করে সে এই বাড়ি, এই স্মৃতিগুলো পেছনে ফেলে চলে গিয়েছিল। ওপরে পৌঁছে গেস্ট রুমের দরজার সামনে এসে দাঁড়ায় আহির। ভেতরে সূর্যের আলো জানালা দিয়ে ঠিকরে পড়ছে, ঘরটা উজ্জ্বল হয়ে আছে। সালমানের দিকে তাকিয়ে সে শান্ত স্বরে বলল, তুই এখানেই একটু বিশ্রাম কর, আমি এখনই আসছি। সালমান কিছু বলতে গিয়েও চুপ করে থাকে। আহির দরজা ঠেলে এগিয়ে যায় সামনে। বাড়িটায় মায়ের পাশাপাশি আরো একজন আছেন, যার উপস্থিতি আহিরের জন্য এক বিশেষ অনুভূতি নিয়ে আসে। আহির জানে তিনি এই মুহূর্তে বাড়িতেই আছেন। মায়ের চোখে যে অপরাধ বোধের ছায়া দেখেছিল, এখানেও কি সেই একই অনুভূতি অপেক্ষা করছে? এই ভাবনাতেই তার পা কিছুটা স্লথ হয়ে আসে। দরজার সামনে এসে থামে আহির, গভীর শ্বাস নেয়, যেন নিজেকে প্রস্তুত করছে। তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে দরজার কপাট ঠেলে ভেতরে ঢোকে। ঘরটা সময়ের ভারে কিছুটা ম্লান, কিন্তু এখানকার প্রতিটি জিনিস যেন এক অদৃশ্য স্মৃতির কোলাহলে এখনো মুখরিত। কোনায় রাখা পুরানো কাঠের চৌকির পাশে ছোট্ট একটি আলমারি, জানালার পাশে সেই চেনা চেয়ার, আর সেখানেই বসে আছেন আফিয়া বেগম। বয়সের ভারে দেহ নুয়ে পড়লেও চোখের গভীরে এখনো এক অনড় তেজ রয়েছে। তার আঙ্গুলের মাঝে তসবিহ দানাগুলো গুনছেন, ঠোঁটের কোণে মৃদু সুরে উচ্চারিত হচ্ছে আল্লাহর নাম। এই ঘর একসময় ছিল বাড়ির প্রাণ কেন্দ্র। প্রতিটি দিন দুপুরে নাতি নাতনির দল ছুটে আসতো, দাদির চারপাশে ঘুরঘুর করত। হাসি ঠাট্টায় মুখরিত থাকতো প্রতিটি কোণা। এখন শুধু নিস্তব্ধতা, কেবল স্মৃতির প্রতিধ্বনি বেজে চলে। আহির থমকে দাঁড়ায়, বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। এক মুহূর্ত স্থির থেকে সে এগিয়ে আসে। আফিয়া বেগম ধীরে ধীরে তসবি থামিয়ে অনুভব করলেন কারোর উপস্থিতি। হালকা চোখ তুলে তাকিয়ে খানিকক্ষণ কিছু না বলে শুধু দেখেন সামনে দাঁড়িয়ে আছে এক চেনা ছায়া। কে? কণ্ঠে বিস্ময়ের সাথে একরাশ অনুভূতি। আহির ধীরে ধীরে দাদির সামনে এসে বসে, ঠোঁটের কোণে সেই পুরানো দুষ্টু হাসি। কেমন আছে দাদিমা? আফিয়া বেগম কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকেন, যেন চোখের সামনে যা দেখছেন তা বিশ্বাস করতে পারছেন না। হাতের চশমাটা খুলে আবার ভালো করে মুছে চোখ কসলালেন। আমি কি ঠিক দেখছি? তুই তুই কি আহির? আহির দাদির কাঁপা কাঁপা হাতে নিজের হাতটা রাখে, গলায় পুরানো চিরচেনা সেই সুর। হ্যাঁ বেবি, তুমি ঠিকই দেখছো। এতদিন পর তোমার সেকেন্ড জামাই ফিরে এসেছে। জামাইকে হাক করবে না, নাকি নতুন কাউকে খুঁজে নিয়েছো? আফিয়া বেগমের ঠোঁট কেঁপে ওঠে। কোনো কথা বলতে পারেন না তিনি, শুধু কাপা হাতে আহিরকে কাছে টেনে নেন, শক্ত করে জড়িয়ে ধরেন বুকের মাঝে। তার চোখের কোণা ভিজে যায়, গাল বেয়ে অশ্রু নেমে আসে। আমার সোনা, আমার দাদু ভাই, তুই সত্যি ফিরে এসেছিস? এটা কি স্বপ্ন দেখছি নাকি?
আহির নরম হেসে দাদির হাত দুটো শক্ত করে ধরে। হ্যাঁ, এটা আমি, তোমার দাদু ভাই। আমাকে চিনতে পারছো না তুমি? কিন্তু বদলে গেছো তুমি বেবি। আফিয়া বেগম হাসতে হাসতে চোখের পানি মুছলেন। আরে হ্যাঁ, তুই তো আমার একমাত্র দাদু ভাই। কতদিন পর দেখছি তোকে। আহির মৃদু হাসে দাদির হাতের উষ্ণতায়, যেন সব অভিমান ধুয়ে মুছে যায়। বাড়িটা, এই ঘর, এই মানুষটা, সবকিছু আগের মতোই আছে, শুধু সময়ের ব্যবধানটাই ছিল দীর্ঘ। দাদির ঘর থেকে বেরিয়ে করিডোরে পা রাখতেই আহিরের মনের ভেতর এক অদ্ভুত শূন্যতা নেমে এলো, এক ধরনের অস্বস্তি, যেন কিছু একটা ঠিক নেই। গেস্ট রুমে সালমানকে পাঠানো হয়েছে সেটা তো স্বাভাবিক, কিন্তু আম্মু কেন তাকেও গেস্ট রুমে যেতে বললেন? তার মনে ভেসে উঠল আম্মুর কিছুক্ষণ আগের বলা কথাগুলো। তুই যাওয়ার পর তোর বাবা এত রেগে গিয়েছিল যে তোর সমস্ত ছবি, তোর ছোঁয়া লেগে থাকা জিনিসপত্র সব পুড়িয়ে ফেলেছে। তিনি বলেছিলেন তুই তার রক্তের সম্পর্কের বিশ্বাস ভেঙেছিস। এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। আহিরের বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। তার ঠোঁটের কোণে এক তিক্ত হাসি ফুটে উঠল। রাউফ মির কি আমার ঘরটা এই বাড়ি থেকে আলাদা করে দিয়েছে নাকি? ধীরে ধীরে পায়ের ভার বাড়িয়ে এগিয়ে গেল নিজের ঘরের দিকে। দরজার সামনে এসে কিছুক্ষণ থমকে দাঁড়ালো। হাতটা ধীরে ধীরে দরজার দিকে বাড়ালো, যেন তার ভেতরে এক অজানা সংখ্যা কাজ করছে। গভীর নিঃশ্বাস নিয়ে দরজাটা ঠেলে সে ভেতরে ঢুকলো। আর ঢুকতেই এক অদ্ভুত অনুভূতির ঢেউ এসে তার হৃদয় ছুঁয়ে গেল। এটাই তো তার ঘর, তার শৈশব আর কৈশোরের সমস্ত স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা ছোট্ট একটা দুনিয়া। এখানেই কেটেছে তার কত রাত, যেখানে একসময় ছিল তার অস্তিত্বের ছাপ, তার শৈশবের উচ্ছ্বাস, তার একাকিত্বের সাক্ষী থাকা সেই পরিচিত দেওয়াল। কিন্তু আজ এখানে দাঁড়িয়ে মনে হলো এই ঘরটা আর আগের মতো নেই। ঘরটা আগের চেয়েও বেশি গোছানো, প্রতিটি কোণে এমন এক যত্নের স্পর্শ লেগে আছে, যেন এখানে নিয়মিত কেউ থাকে। পরিপাটি বিছানা, দেওয়ালে ঝুলে থাকা কয়েকটি আর্টিফিশিয়াল ফুল, সূক্ষ্ম হাতে আঁকা পেইন্টিং, বিশাল বুকশেলফে সাজানো বই আর ছোট ছোট শোপিস, সব মিলিয়ে ঘরটা যেন নতুন করে সাজানো হয়েছে, যেন নতুন কারোর উপস্থিতির জন্য। আহির কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে চারপাশে তাকালো। তার মনে প্রশ্ন জাগলো, কে থাকে এই ঘরে? তবে কি এই ঘর এখন অনন্যার? আহির নিজের ভাবনার গোলক ধাঁধায় ডুবে গিয়েছিল, কিন্তু হঠাৎ করেই এক মিষ্টি হাসির শব্দ যেন চারপাশের নীরবতা ভেঙে দিল। সেই হাসি অজান্তেই আহিরের মনকে ছুঁয়ে গেল, আর সে অনুভব করলো পায়ের বাঁধন যেন তাকে জানালার দিকে টেনে নিয়ে যাচ্ছে। আহির ধীরে ধীরে এগিয়ে এসে পর্দা সরিয়ে জানালার নিচে তাকালো, আর তখনই দৃষ্টি আটকে গেল এক অসম্ভব মোহনীয় দৃশ্যে। বাড়ির বাগানে বসে আছে একটা মেয়ে। তার পরনে সাদা রঙের কুর্তি, গায়ে আলতো করে ওড়না জড়ানো, লাল রঙের ওড়না, যার এক প্রান্তে মাটির ঘাস ছুঁয়ে আছে। মাথার খোলা চুল বাতাসের নরম পরশে দুলছে। সূর্যের সোনালি আভায় সেই চুলের প্রতিটি ঢেউ যেন এক অদ্ভুত মায়ায় জড়িয়ে আছে। চারপাশের সবুজ ঘাস, আকাশের ছায়া আর হালকা রোদের কোমল আলোর মাঝে মেয়েটিকে মনে হচ্ছিল যেন কোনো স্বপ্ন থেকে উঠে আসা এক অপার্থিব প্রতিমা। আহির এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এই মেয়েটিকে, মেয়েটির চারপাশে ছড়িয়ে আছে এক নীরব মায়া। তার পাশে মাটিতে দৌড়ে বেড়াচ্ছে কয়েকটা খরগোশ, নরম তুলোর মতো সাদা। ছোট ছোট প্রাণীগুলো কখনো তার কোলের কাছে এসে লাফিয়ে উঠছে, কখনো তো দূরে গিয়ে খেলছে। মেয়েটি তাদের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে কখনো হাসছে, কখনো মৃদু স্বরে কিছু বলছে, যেন তারা তার বহুদিনের সঙ্গী। খরগোশদের নিয়ে তার খুনসুটি, স্নেহ মাখা কথাগুলো আর হাসির শব্দে বাগানের বাতাসও যেন সুরেলা হয়ে উঠেছে। তার পাশে নিশ্চিন্তে শুয়ে আছে একটা সাদা বিড়াল, গা এলিয়ে দিয়ে শেষ চোখ বুজে আছে। মাঝে মাঝে খরগোশদের দিকে এক ঝলক তাকিয়ে আবারও আলসে ভঙ্গিতে চোখ বন্ধ করছে। তার চোখে কোনো উদ্বেগ নেই,
যেন এই ছোট্ট দলের নির্ভরযোগ্য পাহারাদার সে। আহির জানালার আড়াল থেকে তাকিয়ে থাকে। তার চারপাশের সমস্ত শব্দ যেন হারিয়ে গিয়েছে। বাতাসের মৃদু দোলায় মেয়েটির উড়তে থাকা চুল আর হাসির ছন্দ, খরগোশদের প্রতি তার বন্ধুত্বপূর্ণ আচরণ, সবকিছুই এক অদ্ভুত সম্মোহনে তাকে আবদ্ধ করে ফেলেছে। আহিরের চোখ ধীরে ধীরে মেয়েটির দিকে স্থির হয়ে যায়। অনন্যা স্কুল থেকে ফিরে এসেছে বেশ ক্লান্ত। পায়ের জুতো খুলে ব্যাগটা সোফার উপরে রেখে সে পানি খেতে গেল, কিন্তু গ্লাস হাতে নেওয়ার আগেই পেছন থেকে এক উচ্ছ্বাসিত কণ্ঠস্বর ভেসে এলো, অনন্যা, তোর ভাইয়া ফিরে এসেছে। অনন্যার শরীরটা মুহূর্তেই সজাগ হয়ে উঠল। অবিশ্বাসের সুরে সে ফিরে তাকালো, চোখে এক রাশ বিস্ময়। ভাইয়া এসেছে? সত্যি? আরিফা মুচকি হেসে বললেন, হ্যাঁ রে, ওপরের গেস্ট রুমে আছে, যা দেখা করে আয়, আর ডেকে নিয়ে আয়, বলবি আম্মু খাবারের জন্য অপেক্ষা করছে। কথাটা শুনেই আর এক মুহূর্ত দেরি না করে সিঁড়ি বেয়ে দ্রুত উপরে উঠে গেল অনন্যা। তার হৃদয় তখন উত্তেজনায় ধুকফুক করছে। এতদিন পর ভাইয়াকে দেখবে, বিশ্বাসই হচ্ছে না। গেস্ট রুমের দরজাটা সামান্য খোলা ছিল। অনন্যা এক পা ভেতরে রেখেই আচমকা থমকে দাঁড়ালো। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে সে চেনে না। উঁচু লম্বা মুখের গড়ন, ফর্সা রং, হালকা লালচে রং করা চুল, চোখে মুখে বিদেশিদের মতো শার্প একটা আকর্ষণ। এ যেন একদম অচেনা কেউ। অনন্যা কিছুক্ষণ হতবাক হয়ে তাকিয়ে থেকে অবিশ্বাসের স্বরে ফিসফিস করে বলল, ভাইয়া? কিন্তু তুমি কি আহির ভাইয়া? অনন্যার কথায় সালমান একটু অবাক হলো। চোখের কোণে হাসির রেখা দেখা দিল। ঠিক তখনই পেছন থেকে এক পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, অনন্যা। অনন্যা মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে ভুলে গেল। দ্রুত পেছনে ফিরে তাকাতেই চোখ বিস্ময়ে জ্বলে উঠল, আহির ভাইয়া! অনন্যা হাসি মুখে আহিরকে জড়িয়ে ধরল। এতদিন পর তার ভাই ফিরে এসেছে, যেন হারিয়ে যাওয়া কিছু আবার ফিরে পেয়েছে সে। তুমি কেমন আছো ভাইয়া? জানো তোমাকে কত মিস করেছি। আহির মৃদু স্বরে বলল, আমি ভালো আছি, তবে তুই সত্যি অনেক বড় হয়ে গিয়েছিস। সালমান মুচকি হেসে বলল, আহির, এটা তোর বোন? কেন, তোর কি মনে হচ্ছে আমার মেয়ে? অনন্যা আহিরের হাতটা ধরে টানলো, ভাইয়া নিচে চলো, আম্মু তোমাকে খেতে ডাকছে। আহির স্নেহ ভরে ছোট বোনের মাথায় হাত রাখলো। গভীর ভালোবাসায় তার চোখ চিকচিক করছে। চল যাই। সালমান আর আহির সিঁড়ি বেয়ে নামতে নামতে হঠাৎ সালমান প্রশ্ন করলো, আহির, তাকে তো দেখলাম না। আহির একটু বিরক্ত হয়ে ভুরু কুঁচকে বলল, কাকে? সালমান মুচকি হেসে বলল, তোর বউ, মানে আমার ভাবি। আমার চিন্তা হচ্ছে আর তার আবার বিয়ে টিয়ে হয়ে যায়নি তো? তাহলে তোর কি হবে রে? থাম, কি সব ফালতু কথা বলছিস? বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেলেও আমার কিছুই যায় আসে না। তুই নিচের দিকে তাকিয়ে হাঁট, নয়তো সোজা ওপর থেকে নিচে চলে যাবি। আহিরের কথায় সালমান এক সেকেন্ডের জন্য চুপ করে গেল, তারপর আবারও হাসলো। অনন্যার রাগ গাঢ় হয়ে উঠল। সেই ইচ্ছে করেই পেছন থেকে সালমানকে একটু ধাক্কা দিয়ে দিল। সালমান ভারসাম্য হারিয়ে আহিরকে ধরে রাখার চেষ্টা করলো, তবে এতে বিপত্তি আরো বাড়লো। আহির নিজেকে সামলাতে গিয়ে ভারসাম্য হারালো। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নোহা উপরে উঠছিল। পরিস্থিতি এমনভাবে তৈরি হলো যে আহির এক প্রকার নোহাকে নিয়েই মেঝেতে পড়ে গেল। মাটিতে পড়ার মুহূর্তে আহির তার ডান হাত দিয়ে নোহার মাথাটাকে আঘাত থেকে বাঁচানোর চেষ্টা করলো। ফলে নোহার মাথা আহিরের হাতের উপরে এসে ঠেকলো, আর আহির নিজেই পড়ে গেল নোহার উপর। কিছু মুহূর্তের জন্য পুরো পরিবেশটা থমকে দাঁড়ালো। নোহা ভয়ে ভয়ে চোখ বন্ধ করেছিল। মনে হচ্ছিল যেন এক মুহূর্তের জন্য তার নিঃশ্বাস আটকে আছে। আহির অপ্রস্তুত হয়ে নোহার মুখের দিকে তাকিয়ে রইল। তার চোখে সযত্নে আটকে রইল নোহার মুখ, যা থমথমে আর এলোমেলো চুলে ঢাকা। ঠিক তখনই সালমান দ্রুত এসে বলল, আমার ভাই, তুই ঠিক আছিস তো? আহির যেন হঠাৎ বাস্তবে ফিরে এলো। দ্রুত নিজের ভারসাম্য ঠিক করে উঠে দাঁড়ালো। তারপর নোহার দিকে হাত বাড়িয়ে বলল, আই এম সরি, আপনার লাগেনি তো?
নোহা এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো, আহিরের হাতের দিকে তাকিয়ে, কিন্তু ধরল না। নিজেই ধীরে ধীরে উঠে দাঁড়ালো। অনন্যা ছুটে এসে উদ্বিগ্ন কণ্ঠে বলল, আপু, তুমি ঠিক আছো তো? আর এটা তোমার কি অবস্থা হয়েছে? আহির নোহার দিকে তাকিয়ে দেখল তার মুখ এবং হাতে কিছুটা মাটি লেগে আছে। নোহা চুলগুলো ঠিক করতে করতে বলল, ওই বাগানে ছিলাম তো, তাই। তারপর আর কিছুই না। আরো কোনো কথা না বলে দ্রুত সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। আহির এক মুহূর্ত নীরবে দাঁড়িয়ে রইল। তার চোখে কিছু অজানা প্রশ্নের ঝলক ছিল। তারপর ধীরে ধীরে অনন্যার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, অনন্যা, এটা কে রে? অনন্যা রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, এটা তো নোহা আপু। নোহা নামটা শুনতেই আহির থমকে গেল, যেন নামটা তার মনে কোথাও গভীর দাগ কেটে গেল। কিছুক্ষণ চুপ থেকে নিজের মনে বলে উঠল, নোহা। সালমান পাশ থেকে ফিসফিস করে বলল, আহির, এমন করে কি দেখছিস? তোর কিন্তু বউ আছে, বাই দা ওয়ে। মেয়ে তো নয়, পরী। আমার সাথে মানাবে বল? এটা তোর কোন বোন রে? আহির কিছুক্ষণ ভেবে নিজের হাতে তাকালো, যেখানে নোহার হাত থেকে কিছুটা মাটি লেগে আছে। তারপর হালকা মুচকি হেসে বলল, আমার বউ। সালমান অবাক, এক প্রকার চমকে উঠল, তোর বউ? আহির কোনো উত্তর না দিয়ে সিঁড়ির দিকে তাকিয়ে রইল, যেখানে নোহা কিছুক্ষণ আগে উঠে গিয়েছিল। আহিরের চোখ ছিল এক অদ্ভুত ভাব, যেন কিছু অপ্রকাশিত অনুভূতি গভীরে হারিয়ে গেছে। সালমান তাকে মৃদু ধাক্কা দিয়ে বলল, তুই ঠিক আছিস তো ভাই? সন্ধ্যা নেমে এসেছে। জানালার বাইরে সূর্যের শেষ রশ্মিগুলো ধীরে ধীরে লুকিয়ে যাচ্ছে। অন্ধকার চারপাশে পা রেখে রুমের ভেতরে গুমট এক পরিবেশ সৃষ্টি হয়েছে। ড্রয়িং রুমে সবাই বসে আছে, একমাত্র আহিরকে ঘিরে। আহির চুপচাপ নিস্তব্ধ হয়ে বসে, তার চোখ বরাবর নিচের দিকে নামছে, যেন কোনো উত্তর দিতে তার আর ইচ্ছে নেই। প্রশ্নগুলো যেন দেওয়াল ভেদ করে তার দিকেই ছুটে আসছে, চাপ হয়ে বুকের ভেতর জমে উঠছে। তুমি এতদিন কোথায় ছিলে? কোনো খবর দিলে না কেন? এখন হঠাৎ ফিরে এলে কোথা থেকে? আহির মুখ তুলে বলল, আমি ইতালিতে ছিলাম, ওখানে পড়াশোনা শেষ করেছি। তবে কিভাবে গেলাম, কার সাহায্যে পৌঁছালাম, আর এতদিন কিভাবে কাটালাম, এসব আমি বলতে পারবো না। ঠিক তখনই দরজার পাশে একটু আওয়াজ হলো। সবাই একে একে তাকালো। আফিয়া বেগম আসলেন তার পাশে দাঁড়িয়ে। নোহা। ঘরের পরিবেশ হঠাৎই যেন নতুন কোনো নাটকের দৃশ্যের সূচনা হলো। সবাই চুপ হয়ে গেল, শ্বাসরুদ্ধ পরিবেশে, অজানা অপেক্ষা। আফিয়া বেগম মিষ্টি হাসি দিয়ে বললেন, নোহা, এই যে আমার দাদু ভাই আহির। দাদু ভাই? নোহা। আহির যেন এক অদ্ভুত কৌতূহলে ডুবেছে, নীরবে বসে আছে। দৃষ্টি আটকে ছিল নোহার মুখে, যেন সেখানে এক অপরিচিত আকর্ষণ। নোহা অপ্রস্তুত হয়ে কিছুটা দ্বিধায় মুখ তুলে তাকালো। দুজনের চোখাচোখি হলে মুহূর্তেই নোহা তার চোখ সরিয়ে নিল, যেন কিছু বোঝার চেষ্টা করছে। নোহা বলল, দাদুমণি, এবার আমি আসি। আফিয়া বেগম একটু অনুরোধের সুরে বললেন, এখানে থাক না দাদুমণি, তোকে কখনো জোর করিনি, কিন্তু আজ করছি। নুহার মুখে অগোচরে বিরক্তির ছাপ স্পষ্ট, তার চোখে কোনো আগ্রহ নেই, যেন এই পরিবেশের মধ্যে থাকা তাকে কোনোভাবেই টেনে নেওয়া এক অযৌক্তিক কাজ। সোজা গিয়ে একটা চেয়ারে বসলো, যেন তার কাছে এখানকার কোনো কিছুই সঙ্গতিপূর্ণ নয়। আহির আজ প্রথমবার নুহাকে ভালো করে দেখল। তার চোখের সামনে যেন 6 বছর আগের এক টুকরো স্মৃতি উঠে এলো। রাউফ মীরের সেই ঘোষণা আজও স্পষ্ট মনে পড়ে, তোমার বিয়ে ঠিক করেছি। সেই দিনের প্রথমবার আহির নোহার নাম শুনেছিল। বিয়ের দিন এক ঝলক দেখেছিল নোহাকে, কিন্তু তখন তার হৃদয়ে ছিল রাগ, অভিমান আর অনিচ্ছার এক তীব্র ঝড়। সেদিন নোহার দিকে কোনোভাবেই তাকায়নি, এমনকি মনে মনে প্রতিজ্ঞাও করেছিল আর কোনোদিন তাকাবেও না। কিন্তু আজ আজ যেন কিছু বদলে গেছে। নোহা তার সামনে বসে আছে একেবারে সহজ স্বাভাবিকভাবে,
অথচ আহিরের চোখ বারবার তার মুখের দিকে ছুটে যাচ্ছে, যেন এক অপ্রতিরোধ্য আকর্ষণ। নুহার প্রতিটি রেখা, প্রতিটি অভিব্যক্তি আজ যেন আলাদাভাবে তার চোখে ধরা দিচ্ছে। যে প্রতিজ্ঞা আহির করেছিল আর কখনো সে তাকাবে না, সেই প্রতিজ্ঞা ভাঙনের শব্দ আজ আহিরের মনের গভীরে প্রতিধ্বনিত হচ্ছে। আহির বারবার তার দৃষ্টিকে সামলে নিতে চেষ্টা করছে, কিন্তু পারছে না। বাড়ির সবাই নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত। রাউফ মির অফিস থেকে ফিরে ড্রয়িং রুমে ঢুকে সোফায় বসে থাকা ছেলেটিকে দেখে থমকে গেলেন। বুকের ভেতর এক অদ্ভুত ঝাঁকুনি অনুভব করলেন। ছেলেটি তার একমাত্র ছেলে আহির। এই ছেলের জন্য কত রাত নির্ঘুম কেটেছে, কত জায়গায় খুঁজেছেন, কত চিন্তা করেছেন, তবু আজ তাকে দেখে মুখে কোনো হাসি ফুটল না, বরং মুহূর্তেই রাউফ মিরের মুখ কঠিন হয়ে উঠল। যেন সমস্ত আবেগ চেপে রেখেছেন। তার গলা থেকে বের হলো শীতল প্রশ্ন, তুমি এখানে কি করছো? ঘরের উপস্থিত সবাই যেন স্তব্ধ হয়ে গেল। কেউ এমন কথা আশা করেনি। আরিফা অবাক হয়ে তাকালেন তার স্বামীর দিকে। আহির আস্তে করে উঠে দাঁড়ালো, তার চোখে অনুশোচনা আর কণ্ঠে অপরাধবোধ মেশানো। আব্বু, কেমন আছো? রাউফ মির ঠোঁট শক্ত করে বলেন, কে তোমার আব্বু? আমার কোনো ছেলে নেই। যে ছিল সে 6 বছর আগেই আমার কাছে মরে গেছে। রাউফ মিরের এই কথায় ঘরে যেন ঝড় বয়ে গেল। উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। আরিফা বেগম নিজের ধৈর্য ধরে রাখতে পারলেন না, উত্তেজিত কণ্ঠে বলেন, আপনি এসব কি বলছেন? এতদিন পর ছেলেটা ফিরে এসেছে আর আপনি খুশি হতে পারছেন না? রাউফ মির চোখ সরু করে বলেন, আমার খুশি হওয়া উচিত? মনে নেই 6 বছর আগে তোমার ছেলে কি করেছিল? আমার মান সম্মান, এই পুরো বংশের মান সম্মান সব মাটি করে সে পালিয়ে গিয়েছিল। কেন পালিয়েছিল জিজ্ঞাসা করো তাকে। শব্দগুলো যেন ঘরের দেওয়ালগুলোকেও কাঁপিয়ে দিল। সময় থমকে দাঁড়িয়ে গেল। আহির মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে বলল, আব্বু, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু রাউফ মির কটাক্ষ করে হাত তুলে আহিরকে থামিয়ে দিলেন। চুপ, আমি তোমার কথা আর শুনতে চাই না। এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই। আরিফা বেগম রাউফ মিরের দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করে উঠলেন, বেরিয়ে যাবে মানে? ও এই বাড়ির ছেলে, ও কেন বেরিয়ে যাবে? আর কেন ও বাড়ি ছেড়ে গিয়েছিল সেটা আপনি জানেন না? শুধু ওর দোষ খুঁজছেন কেন? আপনি কি কখনো নিজের ভুল কিছুই করেননি? রাউফ মির এক পলক আরিফার দিকে তাকিয়ে তীব্র কটাক্ষে বলেন, ওর কোনো দোষ নেই বলছো? নিজের বিয়ের দিন বউকে ফেলে পালিয়ে যাওয়াটা কি দোষের কিছু নয়? আমি কি ভুল করেছি বলো? আরিফার কণ্ঠ তখন আরো তীক্ষ্ণ হয়ে উঠল। না, দোষের নয়, কারণ তার বয়স তখন বিয়ের জন্য উপযুক্ত ছিল না। জোর করে আপনার ভাই, আপনার বাবা, আপনারা সবাই মিলে তার ঘাড়ে একটা বোঝা চাপিয়ে দিয়েছিলেন। সে কিভাবে সেটা মানবে? ওই বয়সে সবাই মিলে ওর উপরে একটা দায়িত্বের বোঝা চাপিয়ে দিয়েছিলেন, সেটা কি ভুলে গেছেন? আরিফার কথার মাঝেই হঠাৎ ঘরের অন্য প্রান্ত থেকে তীক্ষ্ণ কণ্ঠ ভেসে এলো, 1 মিনিট। সবার চোখ একসঙ্গে ঘুরে গেল। নুহা উঠে দাঁড়িয়েছে, তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। আফিয়া বেগম দ্রুত নুহার হাত ধরে ফিসফিস করে বলেন, নুহা, দাদুমণি, শান্ত হ, এখন কিছু বলিস না। নুহা ঠান্ডা কিন্তু দৃঢ় স্বরে বলল, মিসেস মির, একটু আগে আপনি বোঝা বললেন না? বোঝা বলতে যদি আমাকে বুঝিয়ে থাকেন, তাহলে একটা কথা আপনাকে মনে করিয়ে দিই, আমার আব্বু কখনোই নিজের ইচ্ছায় বা জোর করে আমাকে আপনার ছেলের গলায় ঝুলায়নি। আর আপনার ছেলের বাড়ি ছাড়ার সিদ্ধান্ত একান্তই তার ছিল। তার যদি এত সমস্যা ছিল, তাহলে বিয়ের আগেই পালিয়ে যেতে পারতো। সেটা সে করেনি। কিন্তু এত বড় একটা কাজ করে উনি পালিয়ে গেলেন, আর আপনি সেটার জন্য অন্যকে দোষারোপ করছেন। আরিফা রাগ চেপে বললেন, দেখো, এখানে তোমাকে নিয়ে কথা হচ্ছে না, কথা হচ্ছে আমার ছেলেকে নিয়ে, তার নিজের বাড়িতে থাকা বা না থাকার বিষয়ে। ভালো হবে তুমি নিজের কাজ করো, যাও।
কথায় কথায় তোমার এই বেয়াদবি দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে। নুহা তীব্র চোখে আরিফার দিকে তাকিয়ে বলল, কি বলেন আপনি? বেয়াদবি? আরিফা বেগম তাড়াহুড়ো করে নোহাকে থামালেন। দাদুমণি, আর একটা কথাও নয়, চল তুই আমার সাথে চল। নোহাকে নিয়ে যেতে যেতে আফিয়া বেগম রাউফের দিকে ফিরে বললেন, দাদু ভাই কোথাও যাবে না, এখানেই থাকবে। এই বিষয় নিয়ে যেন আর একটুও বাড়াবাড়ি না হয়। আমি কিন্তু এখনো বেঁচে আছি রাউফ। আহির খাটে শুয়ে ছাদের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন মাথার ভেতরে কোনো এক গভীর চিন্তার স্রোত বইছে। এক একটি চিন্তা তার মনকে জড়িয়ে ধরেছে। পাশে সালমান হেসেই বলে উঠল, আহির, এই নুহা তো পুরাই সাসির রানী, ঝাঁঝির রানী, গাধা। হ্যাঁ, আমি তো সেটাই বলেছি। তুই তো এত চিন্তায় ডুবে আছিস, তোর কানে কিছুই ঠিকঠাক পৌঁছায়নি। আহির একটু বিরক্ত মুখেই বলল, চিন্তা করলেই কি মানুষের কান খারাপ হয়ে যায় নাকি? ঠিক সেই মুহূর্তে দরজার পাশ থেকে ভেসে এলো এক পরিচিত কণ্ঠ, আহির ভাই। আহির চমকে উঠে দরজার দিকে তাকালো। সেখানেই দাঁড়িয়ে আছে এক লম্বা ফর্সা কুচুলি চুলের ছেলেটি, বিশেষভাবে তার নীল চোখগুলো, যা একবার দেখলেই মনে গেঁথে যাওয়ার মতো। আহির তাকে চিনতে এক মুহূর্তও দেরি করলো না। ঈশান। ঈশান মৃদু হেসে বলল, অবশেষে ফিরে আসলে আমার ভাই। আহিরের চোখে এক ঝলক স্মৃতির ঢেউ খেলে গেল। শৈশবের অমূল্য কিছুদিন, কৈশোরের সঙ্গী ছিল ঈশান। দুরন্ত সেই সময়, সারা গ্রাম চষে বেড়ানো, কিন্তু সময় তাদের আলাদা করে দিয়েছিল। ঈশান আহিরের ফুপু শেহনাজ মীরের ছেলে। তবে আহির নিজের ভাইয়ের থেকেও কম কিছু ছিল না। আহির খাট থেকে নেমে ঈশানকে জড়িয়ে ধরল, কণ্ঠে আনন্দ আর বিস্ময় একসাথে। কোথায় ছিলিস তুই? এসে তোকে দেখলাম না যে। ঈশান মৃদু হেসে বলল, মার্কেট থেকে সোজা দাদুর বাড়িতে গিয়েছিলাম, দাদু ডেকেছিল, সবে ফিরলাম, সরাসরি তোমার কাছে এসেছি। এতক্ষণ চুপচাপ থাকা সালমান হঠাৎ বলে উঠল, আরে তুই! ঈশান সালমানের দিকে তাকিয়ে বিস্মিত হলো, তুই? আহির অবাক হয়ে দুজনের দিকে তাকালো। তোরা দুজন একে অপরকে চিনিস নাকি? সালমান আর ঈশান একে অপরকে জড়িয়ে ধরলো। সালমান হালকা কান্না মেশানো গলায় বলল, চিনি মানে? আমরা দুজন ফেসবুক ফ্রেন্ড, কতদিন ধরে চ্যাট করতাম, আর আজ ফাইনালি দেখা হয়ে গেল। আহির মাথা নেড়ে খাটে বসতে বসতে বলল, নে, লং ডিস্টেন্স রিলেশনশিপের পর তোরা ফাইনালি দেখা করেই ফেলি, রীতিমতো সিনেমার গল্প হয়ে গেল। নুহা খাটের উপরে বসে বই পড়ছিল, তবে আজ তার মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহের কোনো সুর ছিল না। অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষায় এসে দাঁড়িয়েছে, অথচ মনে হচ্ছিল সে এক অদ্ভুত বোধের মধ্যে ডুবে আছে। মনের গভীরে কোথাও হঠাৎ এই বৃষ্টির মতো কিছু স্মৃতি ঝরে পড়ছিল। একে একে সেই পুরানো কোনো সময়ের সুর কানে ভেসে আসছিল। আজ বিশেষভাবে নুহার আব্বু আর আম্মুর কথা খুব মনে পড়ছে। একটা স্মৃতি যেন আবারও ফিরে এলো খুব কাছে। ছোটবেলায় আব্বু বলেছিল সে তাকে দাদুর বাড়ি নিয়ে যাবে। নুহার ছোটবেলা কাটিয়েছিল শুধু তার আব্বুর মুখে দাদুর বাড়ির গল্প শুনে। কিন্তু সেই বাড়ি কোথায় ছিল, সেই পরিবার যার সম্পর্কে সে বহুবার শুনেছে, তা নুহা কোনো দিনও জানতে পারেনি। তার আব্বু ফায়াজ মীর কখনোই খোলামেলা হয়ে সেই বাড়ি নিয়ে কিছুই বলতেন না। নুহা জানতো তার আব্বু এবং তার ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের কারণে ফায়াজ ঘর ছেড়ে চলে গিয়েছিল, আর তারপর থেকে পরিবারের সাথে কোনো যোগাযোগ রাখেনি। তখন ফায়াজ মীর অবিবাহিত ছিলেন। নোহার বয়স তখন 15। একদিন হঠাৎ ফায়াজ বলল সে নোহার দাদুর বাড়ি যাচ্ছে, কারণ দাদু অসুস্থ। নোহার খুব ইচ্ছে ছিল তার সাথে যাওয়ার, কিন্তু এসএসসি পরীক্ষার জন্য যেতে পারেনি। কিন্তু তবে কিছুদিন পর যখন সে প্রথমবারের মতো দাদুর বাড়ি যাওয়ার সুযোগ পেল, তার মনে ছিল অজস্র আনন্দ, অদম্য কৌতূহল। কারণ জীবনে প্রথমবারের মতো সে নিজের চোখে দাদুর বাড়ি দেখতে পাবে, দাদুর সাথে দেখা করতে পারবে। কিন্তু আজ একান্তে
নোহা ভাবতেই পারে সেই সিদ্ধান্ত যে তার জীবনের প্রথম জটিলতার স্ফুরণ ঘটাবে তা সে কখনোই ভাবেনি। তারপরের দিনগুলো নোহার জীবনের এক অমীমাংসিত গল্প হয়ে দাঁড়িয়েছে, যেটি আজও পূর্ণতা পায়নি। নোহার চোখে অঝরে পানি ভরে উঠল, তার অশ্রু যেন একে একে মনের গহীনে বয়ে যাচ্ছে। নোহা নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করলো, কিন্তু মনের গভীরে যে সব স্মৃতি ঘুরপাক খাচ্ছিল তা থামানো সহজ ছিল না। তবে শেষ পর্যন্ত সে নিজের পড়াশোনার দিকে মনোযোগ দিতে চেষ্টা করলো। রাত তখন প্রায় 12টা, তবে আহিরের চোখে ঘুম নেই। বিছানায় শুয়ে শুয়ে তার মনের ভেতরে ভেতরে অস্থিরতা কাজ করছিল। সময় যেন তাকে ঘুরিয়ে ফিরিয়ে এমন কোনো কিছুর সামনে এনে দাঁড় করিয়ে রেখেছে যা ঠিকঠাক জায়গায় বসছিল না। এই কয়েক বছরে পরিস্থিতি অনেক বদলেছে, আর আহির ভালো করেই বুঝতে পারছে সেই পরিবর্তনের গভীরতা। হঠাৎ করেই আহির বিছানায় আর থাকতে পারল না। ঘর থেকে বেরিয়ে করিডোরে পা বাড়ালে মনে অদ্ভুত এক অস্থিরতা। চোখের সামনে সবকিছু যেন ঝাপসা হয়ে যাচ্ছে, সবকিছু অজানা, অদেখা কিছু একটা তাকে তাড়া করছে। হাঁটতে হাঁটতে এক সময় একটি ঘরের সামনে এসে থেমে গেল। দরজা খোলা, অল্প আলো ছড়িয়ে পড়ছে ভেতরে, তবে ভেতর থেকে কোনো শব্দ আসছিল না। অল্প সময় আহির বুঝতে দেরি হলো এটা তার ঘর, কিন্তু কে থাকে এখানে? এই প্রশ্নের উত্তর তার মনের মধ্যে ঘুরছিল। কৌতূহল তাকে তাড়িত করছিল, যেন অজানা কিছু তাকে ডাকছে, যেন একটি অব্যক্ত গল্প তাকে অনুসরণ করছে। এক মুহূর্তে সে সিদ্ধান্ত নিল ভেতরে যাবে। ধীরে ধীরে সে পা বাড়ালো। ঘরের দরজার কাছে পৌঁছাতে তার কিছুটা সংকোচ অনুভব হলো। তারপরও অনেক ভাবনা চিন্তা শেষে সে পা বাড়িয়ে ঘরের ভেতরে প্রবেশ করলো। ঘরের মধ্যে একটা নিস্তব্ধতা। চোখ পড়ে ঘরের মাঝখানে থাকা নোহার দিকে। বিছানায় এলোমেলোভাবে শুয়ে আছে, তার পাশে বইগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, আর হাতে একটি ফ্রেম আঁকড়ে ধরে শুয়ে আছে। আহির আস্তে করে ফ্রেমটি হাতে তুলে নিল। তার চোখে ভেসে উঠল এটা নোহার আব্বু আম্মুর ছবি। হঠাৎ এক আশ্চর্য চিন্তা তার মনের মধ্যে আসলো। কেন নোহার ছবি নিয়ে শুয়ে আছে? তার আব্বু আম্মু কোথায়? তারা কি এই বাড়িতে থাকে না? আহির তো আসার পর তাদের দেখেনি। যদি তারা এখানে না থাকে তবে নোহাকে কেন রেখে গেছে? আর এর পেছনে নিশ্চয় কোনো বিশেষ কারণ আছে। তবে তার ভাবনায় কিছুটা চির পড়ল। নোহা একটু নড়ে চড়ে ওঠে এবং তাতে আহির দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। বাইরের সূর্য তখন উঠে পড়েছে, আকাশে সোনালি রঙের আলো ছড়িয়ে পড়েছে, যেন পৃথিবীর স্নিগ্ধতার মিষ্টি পরশ পাচ্ছে। নতুন দিনের শুরু, আর সেই সূর্যের আলোতে সবকিছু যেন এক ভিন্ন রূপে উদ্ভাসিত হয়েছে। নোহা রেডি হয়ে নিচে নামলো। আজ তার ভার্সিটি যাওয়ার দিন। ব্যাগটা ঠিকঠাক করতে করতে দরজার দিকে এগিয়ে গেল। হঠাৎ গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখলো আহির আর সালমানকে। দুজনেই একরকম রেডি, হয়তো কোথাও বের হবে। নোহাকে দেখেই সালমান খুশি হয়ে বলল, আরে আপনি, আপনার সাথে তো পরিচিতই হয়নি। তারপর হাত বাড়িয়ে দিয়ে বলল, হ্যালো, আমি সালমান। নোহা শান্তভাবে উত্তর দিল, নোহা, তবে হাত মেলালো না। তার ব্যবহারে এক ধরনের অচেনা শীতলতা ছিল। সালমান কিছুটা অপ্রস্তুত হয়ে আবারও বলল, আপনি কোথায় যাচ্ছেন সকাল সকাল? তখন পেছন থেকে ঈশান এগিয়ে এসে বলল, নোহা চলো। ঈশান এক ঝলক আহিরের দিকে তাকিয়ে বলল, তোমরা এখানে কোথাও যাচ্ছ? আহির হালকা হাসি দিয়ে বলল, হ্যাঁ, আমরা একটু আশেপাশে ঘুরতে যাব। নোহা ততক্ষণে গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসে পড়েছে। ঈশান পাশের সিটে বসে। মুহূর্তের মধ্যে গাড়ি স্টার্ট দিয়ে তারা সেখান থেকে চলে গেল। আহির কিছুটা অবাক হয়ে তাদের চলে যাওয়া দেখল। এক মুহূর্তের জন্য কি যেন ভাবল, তবে মুখে কিছুই বলল না। সালমান পাশে দাঁড়িয়ে বলল, ভাবি সত্যিই অন্যরকম, তবে জোস। আহির হঠাৎ সালমানের পায়ে হালকা একটা লাথি দিয়ে বলল, চল। সালমান আহ বলে একটু কাতর গলায় বলল, কই যাব? আহির হাঁটতে হাঁটতে শান্তভাবে বলল, আমার এক্সের সাথে দেখা করতে যাব।
বউ যখন বিয়ে করেনি তখন এক্সও সিঙ্গেল থাকতে পারে। সালমান থতমত খেয়ে তার পেছনে পেছনে হাঁটতে লাগলো। আহির আর নোহার ব্যাপারে কি ভেবেছিস রাউফ? আফিয়া বেগমের প্রশ্নে রাউফ মীর কিছুক্ষণ চুপ রইলেন, চোখের পাতার নিচে যেন চাপা কোনো অনুভূতি লুকানোর ব্যর্থ চেষ্টা। এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি মুখ খোলেন, দেখুন আম্মা, আমি ওপরে ওপরে যতই কঠোর হওয়ার ভান করি, আহিরের ফিরে আসায় আমি যে কতটা খুশি তা আমিই জানি। ও আমার একমাত্র ছেলে। আমি চাই আপাতত এইসব নিয়ে বেশি কথা না বলি, বরং পুরো বিষয়টাকে একটু সময় দেওয়াই ভালো। আহির নোহা দুজনেই এখন প্রাপ্তবয়স্ক, বুঝদার। আশা করি ওরা খুবই দ্রুত নিজেদের মধ্যে সম্পর্কটা ঠিক করে নেবে। আফিয়া বেগম যেন কথাগুলো ঠিক, কিন্তু বিশ্বাস করতে পারলেন না। তার কণ্ঠে জমে থাকা তিক্ততা চুইয়ে পড়ল। কিন্তু নোহা আর আহির, তারা কি এই সম্পর্ক নিয়ে আর এগোতে চাইবে? নোহাকে তো জানিস, ও মনে হয় আমার মৃত্যুর অপেক্ষায় আছে। কখন আমি মরব আর কখন ও এই বাড়ি ছেড়ে চলে যাবে সেই দিনই গুনছে যেন। ও বাড়ির সবাইকে ঘৃণা করে, এটা তো সবই জানিস তুই। নোহা এইসব মানবে না। রাউফের মুখে কিছুটা বিরক্তি ভর করল, তবে সেটি সামলে তিনি শান্ত গলায় বললেন, আম্মা, এভাবে বললে তো হবে না। বিয়ে যখন হয়ে গেছে, মেনে না নেওয়া কতটা যুক্তিসম্মত। তাছাড়া আপনি ভালো করেই জানেন আব্বার ইচ্ছেই তো এটা হয়েছিল। আর আমাদের বংশে এইসব ছাড়াছাড়ি হয় না, সেটা কি আপনি ভুলে গেছেন আম্মা? এখন আপাতত কয়েকটা দিন কাটাতে দিন, তারপর এইসব নিয়ে ভাববো। তারপর হাত ঘড়ির দিকে একবার তাকিয়ে রাউফ দাঁড়ালেন। আম্মা, আমি এখন আসলাম, অফিসে দেরি হয়ে যাচ্ছে। এরপর তিনি দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। আহির আর সালমান একটি পুরানো দোতলা বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাড়ির দরজার দিকে তাকিয়ে আহির সালমানকে বলল, ভেতরে চল। কথাটি বলেই দ্রুত পায়ে বাড়ির ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢুকতেই কাঙ্ক্ষিত মুখটি দেখতে পেয়ে আহিরের মুখে স্বাভাবিকভাবেই হাসি ফুটে উঠল। বারান্দায় বসে আছে ইমরান, তাকে দেখতেই চমকে উঠল। আহির, তুই তুই কবে এলি? বলে ইমরান দ্রুত এগিয়ে আসলো। আহির ইমরানকে জড়িয়ে ধরে বলল, কাল এসেছি, তুই কেমন আছিস? সালমান হাসি মুখেই বলল, এই তোর সেই ছোটবেলার বন্ধু, তোর বেস্ট ফ্রেন্ড ইমরান। এই কথার রেশ কাটতে না কাটতেই বাড়ির ভেতর থেকে একটি নারী কণ্ঠ শোনা গেল, কারা এসেছে? আহির আর সালমান দুজনেই ঘুরে তাকিয়ে দেখল এক মেয়ে কোলে একটি বাচ্চা নিয়ে বাইরে এসে দাঁড়িয়েছে। মেয়েটিকে দেখে আহির এক মুহূর্ত স্তম্ভিত হয়ে গেল। শিফা? সালমান হতবাক হয়ে চোখ বড় বড় করে বলল, শিফা? আহির, এবার তুই আবার বলিস না এটা তোর এক্স গার্লফ্রেন্ড। আহির একটু মুচকি হেসে বলল, তুই ঠিক ধরেছিস। ইমরান কিছুক্ষণ চুপচাপ থাকলো, যেন মনোযোগী হয়ে কোথাও হারিয়ে গেছে। তারপর ধীরে ধীরে মুখ খুলে বলল, আসলে তোর হঠাৎ বিয়ের খবর, তারপর তোর বাড়ি থেকে পালানোর কথা, এইসব শুনে শিফা খুব ভেঙে পড়েছিল। কয়েকদিনে তো একটানা কেঁদেছে অনেক। তখন আমাদের মধ্যে তোকে নিয়ে অনেক কথা হতো। ধীরে ধীরে আমাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে ওঠে। তারপর ইমরানের কণ্ঠে মৃদু একটা হাসি ফুটে উঠল। বন্ধুত্বটা কখন যে ভালোবাসায় রূপ নিল বুঝতেই পারিনি। 2 বছর আমরা সম্পর্কটা ধরে রাখলাম। একসময় মনে হলো আর অপেক্ষা কেন, আমরা বিয়ে করে ফেললাম। আর দেখ, এখন আমাদের মেয়েটা 6 মাসের। নাম রেখেছি মায়া। আমি ভালো করেই জানি তুই শিফাকে নিয়ে তেমন সিরিয়াস কখনোই ছিলিস না, তবে তাও তুই কি আমার উপরে রাগ করলি? আহির হালকা মুচকি হেসে বলল, পাগল, তুই ভালো করেই জানিস শিফা আমার কাছে শুধুই ভালো বন্ধু ছাড়া আর কিছুই ছিল না। সে তো আমাকে প্রপোজ করার পর ওর মন রাখতে হ্যাঁ বলেছিলাম। আর এইসব তোর থেকে ভালো আর কে জানে। আমি অনেক খুশি হয়েছি যে শিফা তোর সাথে আছে আর ভালো আছে। আহির মায়াকে কোলে নিয়ে বলল, মায়া কিন্তু খুব কিউট, বড় হয়ে মায়ের মতোই সুন্দরী হবে। বাহিরে এসে গাড়িতে উঠতেই আচমকায় সালমান ঠোঁটে কৌতুক মাখা হাসি নিয়ে বলল,
দেখ আহির, তোর এক্স গার্লফ্রেন্ড এখন মা হয়ে গেছে, ভাবতে পারছিস? তোকে এমন এক বিশাল সারপ্রাইজ দিল, আর তুই কিনা বউ ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিস। সালমান অট্ট হাসিতে ফেটে পড়ল, তাও আবার নুহার মতো একটা বিউটিকে ছেড়ে। তোর জায়গায় আমি হলে এমন একটা বউ ছেড়ে কখনোই পালাতাম না, বলেই আবারও হাসতে লাগলো। আহির চুপচাপ গাড়ির দরজাটা খুলে সালমানের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, নিচে নাম। সালমান একটু অবাক হয়ে গাড়ি থেকে নামলো। নামতেই আহির দরজাটা বন্ধ করে গাড়ি স্টার্ট দিল। তার চোখে এক ধরনের ঠান্ডা দৃঢ়তা খেলে গেল। তারপর নিচু গলায় বলল, তুই এবার বাকি রাস্তা নাচতে নাচতে, হাঁটতে হাঁটতে আর হাসতে হাসতে যেভাবে ইচ্ছা চলে আয়, বলেই গাড়ি নিয়ে বেরিয়ে গেল। রাস্তার ধারে একা দাঁড়িয়ে সালমান ত্রস্ত ভঙ্গিতে এদিকে ওদিকে তাকাতে লাগলো। মাথার মধ্যে একটি চিন্তা, কিভাবে এখানে থেকে বেরোবে। হাঁটতে হাঁটতে সে নিজের একটানা বিড়বিড় করে বলল, আহিরের বাচ্চা, আমাকে এই ঝামেলায় ফেলে কোথায় গেলি তুই? ফোনে ক্যাব বুক করতে পারছি না, রাস্তায় একটা গাড়িও নেই, এখন আমি করবোটা কি? ঠিক সেই মুহূর্তে দূর থেকে একটা গাড়ি আসতেই দেখলো সালমান। গাড়িটি কাছে আসতেই সে দ্রুত হাত নেড়ে থামার ইশারা করলো। গাড়িটা থামতেই সালমান জানালার দিকে ঝুঁকে বলল, ভাই, একটু লিফট দেবেন? আমি ভীষণ বিপদে পড়েছি। এখানে একটা গাড়ি তো দূরের কথা, সাইকেলও পাচ্ছি না। গাড়ির চালক একটু চিন্তা ভাবনার পর মাথা নাড়ে, তারপর বলল, ঠিক আছে, আসুন। সালমান সিটে বসে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিছুক্ষণ পর হঠাৎ করে তীব্র একটি ব্রেকের শব্দ কানে এলো। সামনে তাকিয়ে দেখলো রাস্তার মাঝখানে একটি মেয়ে পড়ে আছে। অবাক হয়ে তাড়াতাড়ি দরজা খুলে নামতে নামতে চিৎকার করে বলল, আরে ভাই, সাবধানে! কি করলেন আপনি? ম্যাডামকে ফেলে দিলেন? ততক্ষণে মেয়েটি উঠে দাঁড়িয়েছে, গায়ের ধুলো ঝেড়ে চুল ঠিক করতে করতে কড়া চোখে তাকিয়ে বলল, ননসেন্স! গাড়ি চালাতে জানেন না, নাকি দিনের বেলা মানুষ মারার পরিকল্পনা করছেন? সালমান বিরক্ত মুখে গাড়ির দরজার পাশে দাঁড়িয়ে বলল, এই যে ম্যাডাম, আপনি কোথাকার মহারানী যে রাস্তার মাঝখান দিয়ে হাঁটছেন? মেয়েটি চোখ বড় বড় করে তাকিয়ে বলল, মহামারী? গাড়ির চালক হাসতে হাসতে বলল, ভাই বোধ হয় মহারানী হবে। সালমান ভুরু কুঁচকে বলল, হ্যাঁ হ্যাঁ, ওই মহারানী। রাস্তার মাঝখান দিয়ে হাঁটছেন কেন? এটা কি আপনার বাবার রাস্তা নাকি? মেয়েটির সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিল, এটা আমার বাবার রাস্তা তো নয়, তবে আপনি কোথাকার মহারাজা যে একটা জ্যান্ত মানুষ আপনার চোখেই পড়ে না? ভুল করে সরিও বললেন না, উল্টো বেয়াদবি করছেন। সালমান একটু মুচকি হেসে বলল, আমি বেয়াদব? আর আপনি তখন থেকে কত আদবের সাথে কথা বলছেন, বাহ! মুখ দিয়ে তো কথার বদলে কাঁটা বের হচ্ছে, কাঁটা! ক্যাকটাস কোথাকার! মেয়েটি এক মুহূর্ত চুপ থেকে ব্যাগ তুলে নিতেই বলল, হ্যাঁ, আমি না হয় ক্যাকটাস, আর আপনি কোথাকার গোলাপ। জানতো, আপনার সঙ্গে কথা বলানোর কোনো ইচ্ছে নেই, অসভ্য লোক। সালমান বিরক্ত হয়ে গাড়ির দিকে হাঁটতে হাঁটতে বলল, হ্যাঁ, আমিও কোথায় পাগল হয়ে যাচ্ছি আপনার সঙ্গে কথা বলতে বলতে। তার কাটা পাবলিক কোথাকার! এই বলেই সালমান দ্রুত গাড়িতে উঠে চালককে সংকেত দিল। গাড়ি চলতে শুরু করলো। নিশি তখনও গাড়িটিকে ঘাড় উঁচু করে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছিল। নিশি তার হাতের কনুইয়ের দিকে তাকালো। জায়গাটা বেশ ছুলে গেছে, ব্যথায় একটু জ্বালাপোড়া করছে, রক্তও আসছে মনে হয়। তবে তার রাগ ব্যথার চেয়ে অনেক বেশি। দাঁতে দাঁত চেপে সে বলল, অসভ্য, অশালীন, বিশৃঙ্খল, অভদ্র লোকটা! আর যদি সামনে পাই, সেই দিন তোকে বোঝাবো, এমন করে বোঝাবো যে জীবনে ভুলতে পারবি না। আহির গেস্ট রুমের বেলকনিতে দাঁড়িয়ে নিচের রাস্তার দিকে তাকিয়েছিল। তার চোখ খুঁজছিল সালমানকে আসছে কিনা। হঠাৎ তার দৃষ্টি আকৃষ্ট হলো একটি গাড়ির দিকে, যা ধীরে ধীরে তার দৃষ্টি সীমার মধ্যে প্রবেশ করলো। গাড়ি থামতেই নুহা নামতে শুরু করলো। আহিরের ভুরু কুঁচকে এলো। নুহার সঙ্গে তো ঈশান থাকার কথা, কিন্তু সে দেখল নুহার সঙ্গে নামছে একজন অপরিচিত ছেলেও। আহিরের চোখ তার ওপর থেকে সরানো সম্ভব হয়নি। নুহাও সেই অচেনা ছেলেটি
একে অপরের সাথে হাসাহাসি করতে করতে বাড়ির ভেতরে ঢুকে গেল। আহির কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, কিন্তু কিছু দেখার আর ইচ্ছে রইল না। দ্রুত বেলকনি থেকে নিচে নেমে এলো। আহিরের সাথে নোহার দোতলার করিডোরে মুখোমুখি দেখা হয়ে গেল। নোহা তার দিকে তাকিয়েই চোখ সরিয়ে নিল। চেহারায় কোনো অস্বাভাবিকতার ছাপ ছিল না, বরং স্বাভাবিক ভঙ্গিতেই পাশ কাটিয়ে চলে গেল। আহির কিছু সময় তার পেছনে তাকিয়ে ভাবনায় ডুবে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই ছেলেটি তার সামনে এসে দাঁড়ালো। এক অদ্ভুত নিস্তব্ধতা, নিঃশব্দতা তাদের মধ্যে ছড়িয়ে গেল। আপনি কি আহির? ছেলেটির প্রশ্নটি চিরন্তন ছিল, অথচ কিছু একটা ছিল যা আহিরকে তাড়িত করছিল। আহির খানিকটা সময় নিয়ে তাকিয়ে থেকে তারপর বলল, হ্যাঁ। ছেলেটি হাসলো, মুখে মিষ্টি একটা হাসি। ঈশানের কাছ থেকে শুনেছি আপনি ফিরে এসেছেন। হ্যালো, আমি শাহির, নোহার ফ্রেন্ড। আহির হাত বাড়িয়ে দিল একটু কৌতূহলী চোখে। আহির ইবনান মীর ফ্রেন্ড? শাহির তার হাত দিকে এক মুহূর্ত চুপচাপ তাকিয়ে রইল। তার চোখে অদ্ভুত এক মৃদু হাসি ফুটে উঠল। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো নোহার কণ্ঠস্বর, শাহির। শাহির মাথা ঘুরিয়ে উত্তর দিল, আসছি। তারপর আবার আহিরের দিকে ফিরে হেসে বলল, বেস্ট ফ্রেন্ড। হঠাৎ নিচ থেকে এক পরিচিত গলার ডাক ভেসে এলো, নোহা আপু, কোথায় তুমি? নোহা আপু। ডাক শুনে নোহা দ্রুত ছুটে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। সিঁড়ির শেষ প্রান্তে এসে দেখল নিশি এক হাতে চোট পেয়ে ব্যথায় কাতরাচ্ছে, অন্য হাতে নিজের ক্ষত স্থান চেপে ধরে রয়েছে। হাত থেকে রক্ত ঝরছে। নোহার চোখে উদ্বেগ ছড়িয়ে পড়ল। দ্রুত নিশির কাছে গিয়ে শান্ত কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে? চোট পেলি কিভাবে? এসব কিভাবে হলো? ঠিক তখনই আরিফা বেগম ফার্স্ট এইড বক্স নিয়ে হাজির হলেন। নোহা দ্রুত বক্সটা তার হাত থেকে নিয়ে নিশিকে কোমল হাতে সোফায় বসিয়ে ব্যান্ডেজ আর ঔষধ দিয়ে তার ক্ষত স্থানকে যত্ন সহকারে চিকিৎসা করতে শুরু করলো। আহিরও নিচে নেমে এলো। নিশি হতাশ গলায় বলল, আপু, আমি রাস্তা দিয়ে আসছিলাম, হঠাৎ করে একটা গাড়ি এসে একদম ব্রেক কষলো, আর একটু হলেই মেরে ফেলতো। আর ভাবো, ওই গাড়িতে থাকা লোকটা অসভ্য ননসেন্স, ভুল করেও সরি বলল না। এমন সময় দরজায় শব্দ করে সালমান ভেতরে ঢুকলো। চোখে পড়তেই ড্রয়িং রুমে নিশিকে দেখেই এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। নিশিও একইভাবে বিস্মিত হয়ে সালমানের দিকে তাকালো। সালমান অবাক হয়ে বলল, আপনি? নিশি একইভাবে শকড হয়ে উত্তর দিল, তুই? নিশি রাগে গজগজ করতে করতে বলল, আপনি আমার বাড়িতে কি করছেন? আমার পিছু পিছু এসেছেন? সালমান কটাক্ষপূর্ণ হাসি দিয়ে উত্তর দিল, আমাকে কি আপনার রণবীর খান মনে হয়? আর আপনি কি নিজেকে দীপিকা ভাবছেন যে আমি আপনার আঁচল ধরে পিছু পিছু ঘুরে বেড়াবো? নিশি ভুরু কুঁচকে অবাক হয়ে বলল, রণবীর খান? আহির কথাটি তুলে বলল, শাহরুখ খান। আর যাই হোক, তুই এত দেরি করলি কেন? সালমান তার মনোভাবটা যেন আরো অবলীলায় প্রকাশ করে বলল, আরে ওই যে রাস্তা ভুলে অন্য রাস্তায় চলে গিয়েছিলাম। তুই বন্ধু হয়ে এমন একটা নিষ্ঠুরতম কাজ কিভাবে করতে পারলি আহির? আমাকে ফাঁকা রাস্তায় একা ছেড়ে দিলি। যদি আমার কিছু হয়ে যেত, তার দায় কে নিত? তারপর নিশির দিকে ফিরেও নম্র গলায় বলল, আপনি আমাদের জন্য চোট পেয়েছেন, তার জন্য দুঃখিত। তবে একটা কথা বলি, গাড়ি কিন্তু আমি চালাচ্ছিলাম না। নিশি ঠোঁট উল্টে বলল, কিন্তু মুখ? সেটা তো আপনিই চালাচ্ছিলেন। আহির পরিস্থিতি একটু শান্ত করতে চাইল। ঠান্ডা গলায় বলল, আচ্ছা, ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি। নাম কি তোমার? নিশি এক পলক চোখ মেলে বলল, নওরিন রাফা নিশি। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো শাহির। নিশিকে দেখেই সে উদ্বিগ্ন হয়ে বলল, আরে নিশি, কেমন আছো? এটা কি হলো? চোট পেলে কিভাবে? নিশি যেন আরো উত্তেজিত হয়ে বলতে শুরু করলো, আর বলো না ভাইয়া, হঠাৎ করে একটা বাদরের সামনে পড়ে গিয়েছিলাম। তারপর? তখনই নোহা হঠাৎ করে নিশির কথা থামিয়ে দিয়ে মৃদু কণ্ঠে বলল, বাদ দে সেসব। শাহির, তোর কাজ হয়ে গেছে তো? শাহির হালকা হাসি দিয়ে বলল, হ্যাঁ, এখন আসছি। নিশি এক প্রকার ক্রুদ্ধ স্বরেই বলল,
আপু, তুমি আমাকে বলনি কেন এই লোকটা ফিরে এসেছে? তুমি কোনো ঝামেলা করনি তো? কেউ কিছু বলেনি তো তোমাকে? আর আহির ভাই, উনি কিছু বলেনি তো? আমাকে অনন্যা বলল, আর শুনেই তো আমি থেকেই চলে এসেছি। নুহা শান্ত গলায় বলল, শান্ত হ নিশি, আমি কোনো ঝামেলা করব? আমাকে কে কি বলবে? হ্যাঁ, আর আমি কেন ঝামেলা করব? কেউ কিছুই বলেনি। আর তোকে পাকনামি করতে কে বলেছে? নিশি এক লাফে নুহাকে জড়িয়ে ধরে বলল, আপু, এখন কি করবে? যদি সবাই সম্পর্কটা নিয়ে কথা বলে, তোমাকে যদি মেনে নিতে বলে, তোমার কি কষ্ট হচ্ছে আপু? আমি ভালো করেই জানি তোমার ভেতরে ভেতরে কি চলছে। তুমি স্বীকার না করলেও আমি জানি। নুহা মুখে এক চিলতে হাসি এনে বলল, আমার ছোট্ট বুদ্ধিমতী বোন, কত বুঝিস তুই? আপনাকে এত কিছু ভাবতে হবে না। তবে সত্যি বলতে, আব্বু আম্মুর কথা খুব মনে পড়ছিল। তুইও ছিলি না, খুব একা লাগছিল। তুই তো ভালো করেই জানিস এই বাড়িতে অনেক লোক থাকলেও তুই ছাড়া আমার কেউ নেই। নিশি তৎক্ষণাৎই নুহার হাত ধরে বলল, আমি অতটাও ছোট নই আপু। আমি কিন্তু এইচএসসি দিয়েছি। বাদ দাও সেসব। এখন তো আমি চলে এসেছি। এবার আর তোমার মন খারাপ থাকবে না। এই বলে নিশি নুহাকে কাতুকুতু দিতে শুরু করলো। নুহা হাসতে হাসতে বলল, নিশি থাম থাম বলছি। তুই কিন্তু শুধু শুধু পরীক্ষা দিয়েছিস, এখনো পাশ করিসনি। দাঁড়া, তোকে দেখাচ্ছি। নিশি হাসতে হাসতে বলল, পাস অবশ্যই করব। দুই বোনের হাসি আর খুনসুটিতে পুরো ঘর যেন প্রাণ ফিরে পেল। কিন্তু তারা টের পেল না, ঘরের বাইরে থেকে এক জোড়া চোখ তাদের সব কিছুই দেখল, আর তার কান তাদের সমস্ত কথাই শুনল। আহির আফিয়া বেগমের ঘরে ঢুকে দেখল তিনি শান্তভাবে চেয়ারটায় বসে জানালার বাইরে তাকিয়ে আছেন, যেন অদৃশ্য কিছুতে মনোযোগ নিবদ্ধ করছেন। ঘরের নিস্তব্ধতা আর বাইরের বাতাসের মাঝে একটা গভীর ভাবনায় নিমজ্জিত তিনি। আহির ধীর পায়ে এগিয়ে গিয়ে তার পাশে বসে পড়ল। কিছুক্ষণ চুপচাপ থেকে এক দৃষ্টিতে নিক্ষেপ করে বলল, কি ভাবছো দাদি? আফিয়া বেগম তার দিকেই তাকিয়ে একটু মৃদু হাসলেন। তেমন কিছু না। তুই কি কিছু বলতে চাস দাদু ভাই? আহির কিছুক্ষণ নীরব রইল, যেন নিজেকে প্রস্তুত করতে সময় নিচ্ছিল। তারপর ধীরে ধীরে প্রশ্ন করল, দাদি, আমার কিছু জানার ছিল। নুহার আব্বু আম্মু, মানে ছোট চাচুরা এখন কোথায় থাকে? আফিয়া বেগম দীর্ঘশ্বাস ফেললেন, চোখে কিছু একটা শূন্যতা নিয়ে বলেন, ওনারা আর বেঁচে নেই। আহির তার প্রশ্ন শুনে এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল, যেন কিছু বুঝে উঠতে পারছে না। তারপর অস্থিরভাবে আবারও প্রশ্ন করলো, বেঁচে নেই মানে? আফিয়া বেগম কিছুটা থমকালো, মনে হয় যেন অনেক কিছু বলতে চাচ্ছেন, কিন্তু কিছু বলা হয় না। তারপর এক দীর্ঘ দৃষ্টি দিয়ে বললেন, সে লম্বা কাহিনী, ছাড়ো সেসব। আহির এবার কিছুটা গম্ভীর হয়ে প্রশ্ন করলো, আর নোহা? যা মনে হলো ওনার সাথে এই বাড়ির কারোর সম্পর্ক তেমন ভালো না। কারণটা কি দাদি? আফিয়া বেগম গভীর শ্বাস ফেলে চুপ হয়ে রইলেন। কিছুক্ষণ পর যেন তার ভাবনার ভেতর থেকে কিছু বের করে আনতে চাইছিলেন, বললেন, তোর প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা বলি দাদু ভাই। যদিও তোর আব্বা আমাকে এইসব নিয়ে কথা বলতে মানা করেছে, তবু আমি জিজ্ঞাসা করছি, নোহার ব্যাপারে তুই কি ভাবছিস? আহির দাদির প্রশ্নে কিছুটা থেমে গেল। কয়েক মুহূর্ত চুপ থেকে এক গভীর দৃষ্টিতে দাদির চোখের দিকে তাকিয়ে বলল, নোহার ব্যাপারে কি ভাববো দাদি? আমার এখনো স্পষ্ট মনে আছে, তোর দাদু তখন খুব অসুস্থ। তোর ছোট চাচ্চুকে দেখতে চেয়েছিলেন। ফায়েজকে খবর পাঠানোর পর সে এলো সঙ্গে তার স্ত্রী রুহি আর নিশিকে নিয়ে। তবে নোহার তখন পরীক্ষা ছিল, তাই ওকে আনা হয়নি। তারপর তোর দাদুর কথা মেনে দুই ভাই নিজেদের মধ্যকার ঝামেলা মিটিয়ে নিল। কিন্তু তোর দাদু কোনোভাবেই নিশ্চিত হতে পারছিলেন না যে তারা ভবিষ্যতে আলাদা হয়ে যাবে না। উনি চাইছিলেন তিনি না থাকলেও তার দুই ছেলে যেন একসঙ্গে মিলেমিশে থাকে। তখনই তোর দাদু একটা সিদ্ধান্ত নিলেন, নোহার সঙ্গে তোর বিয়ে দিয়ে যাওয়ার। তিনি বলেছিলেন, যদি নোহা আর তোর সম্পর্ক হয়, তাহলে দুই ভাই কখনো আলাদা তোর দাদি দুই ভাইকেও রাজি করিয়ে ফেললেন।
বিয়ের একদিন আগে নুহাকে আনা হলো, তারপর তোর সঙ্গে বিয়ের আয়োজন করা হলো, কিন্তু বিয়ের দিন তুই পালালি। কিছুক্ষণ চুপ থেকে চোখ মুছে আবার বলতে শুরু করলেন।